রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডারের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত স্বজন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের। নিজেদের ভিতরে থেকে এখানে মারা হয়েছে এবং এখানে আরো কারোর হাত আছে। সামনে কিন্তু বড় কোরবানির একটা হাট আছে, এটাও একটা ইস্যু। ২৫ সেপ্টেম্বর কোরবানি এখন সিটি কর্পোরেশন সে উদ্যোগই নেয়নি, কাজে আমি এটা মনে করি না। আর জুট ব্যবসার ঘটনা ঘটলে অন্য সময় অন্য জায়গায় ঘটতে পারত। কিছু ক্লু মিললেও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেটা আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিনা, অথবা কোনো আর্থিক বিষয়ের সাথে এটা জড়িত কিনা, অথবা কোনো পূর্ব শত্রুতার সাথে এটা জড়িত আছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদারীপুরে 2 শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার প্রায় 24 ঘন্টা পর মামলা। জিজ্ঞাসাবাদের নামে নিহত একজনের বাবাকে আটক। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও এখতিয়ার বহির্ভূত মন্তব্য আইনজ্ঞদের। যানজট ভোগান্তি কমাতে 2019 সালে রাজধানীতে চালু হবে মেট্রো রেল। প্রকল্প বাস্তবায়নে দ্রুত কাজ করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। এবং নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না রাজুক পূর্বাচল সিটির কাজ। আইনি জটিলতার পর এবার অজুহাত অবকাঠামোর, অনিশ্চয়তায় প্লট মালিকরা। রাজধানীর মধ্যবাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। এদিকে ট্রিপল মার্ডারের নেপথ্যের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন স্বজন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতারা। স্বজনদের অভিযোগ, কোরবানির গরুর হাটের ইজারা এবং ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের নেতারা মনে করেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে 15 আগস্ট শোক দিবসের পরিবেশ নষ্ট করতে। তবে পুলিশ বলছে কিছু ক্লু মিললেও এই ঘটনার কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। সশস্ত্র দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হওয়ার প্রায় 12 ঘন্টা পর রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান গামা। ময়নাতদন্ত করতে গামার লাশ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ট্রিপল মার্ডারের নেপথ্যের কারণ হিসেবে নিহতদের স্বজনরা অপরাজনীতি এবং কোরবানির গরুর হাটের ইজারা ও ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বকে দায়ী করেন। ওনাদের সাথে সমস্যা ছিল, আমরা যতটুকু জানি যে গার্মেন্টসের ব্যাপারে সমস্যা ছিল। নিজের দলের লোকরা যদি সেভ করতে না পারে তাহলে দেশের জনগণরা কিভাবে সেভ করবে? ওনারা তো জনগণ ছিল না, ওনারা তো আওয়ামী লীগই ছিল। দীর্ঘদিন চাকরি করে আমার ভাই সত্যি এখানে মানুষের উপকার করছে, অপকার করে নাই কোনোদিন। নিজেদের ভিতরে থেকে এখানে মারা হয়েছে এবং এখানে আরো কারোর হাত আছে। সামনে কিন্তু বড় কোরবানির একটা হাট আছে, যেমন মেরুলবাড্ডা হাট, এটাও একটা ইস্যু। এবং ওর মানে বিগত ও রাজনীতি করতেছে একদম স্টুডেন্ট লাইফের থেকে। ও অস্ত্রের রাজনীতি কখনো করতে, ও করতে সুস্থ রাজনীতি, যার কারণে ওকে এখান থেকে সরানো হয়েছে। কারণ ও আস্তে আস্তে উপরে উঠতেছে, এটা অনেকে ঈর্ষান্বিত। তবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের মতে 15 আগস্ট শোক দিবসের পরিবেশ নষ্ট করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কোরবানির তো এখনো 1.5 মাস বাকি আছে। 25 সেপ্টেম্বর কোরবানি এখনো সিটি কর্পোরেশন সে উদ্যোগই নেয়নি, কাজে আমি এটা মনে করি না। আর জুট ব্যবসার ঘটনা ঘটলে অন্য সময় অন্য জায়গায় ঘটতে পারত। 15 আগস্টের প্যান্ডেল বাদ দিয়ে এসে তো জুট ব্যবসার গুলি হওয়ার কথা না। আর সে জুট ব্যবসায় ছিল কিনা তাও তো আমাদের খুঁজে দেখতে হবে। দলীয় আধিপত্য বিস্তার, আর্থিক বিষয় এবং পূর্বশত্রুতা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত আসলে মোটিভটা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। বিভিন্ন আঙ্গিকে আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেটা আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিনা, অথবা কোনো আর্থিক বিষয়ের সাথে এটা জড়িত কিনা, অথবা কোনো পূর্ব শত্রুতার সাথে এটা জড়িত আছে কিনা। এর পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোই আমরা বিবেচনা করছি।
বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শনগর পানির ট্যাঙ্কের কাছে সন্ত্রাসীদের গুলিতে 4 জন আহত হন। এর মধ্যে 3 জন হাসপাতালে মারা যান। আহত আরেকজন বাড্ডা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে ৮ম শ্রেণীর 2 শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার ঘটনার প্রায় 24 ঘণ্টা পর 7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করলেও অন্য অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি নিহতদের পরিবারের। এদিকে নিহত এক শিক্ষার্থীর বাবাকে জিজ্ঞাসাবাদের নামে গতকাল থেকে থানায় আটকে রাখা হয়। জেলা প্রশাসক বলছেন, অপরাধী যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে চাঞ্চল্যকর 2 স্কুল শিক্ষার্থীকে হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না সুমাইয়া ও হ্যাপির পরিবারের কান্না। আদরের সন্তানকে হারানোর শোকে পাগল প্রায় এখন নিহতদের স্বজনরা। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 2টা ছেলে আমার পিছনে, আমার মেয়ের পিছনে 2 বছর ধরে বেড়াচ্ছে। আমার মেয়েটারে কালকে ওরা পথের থেকে মারিয়া ফেলাইছে। আর আমি বিচার চাই, ফাঁসির হুকুম চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা রাস্তাঘাটে চলার জন্য নিরাপত্তা চাই। এরকম আজকে একটা মেয়ের সাথে ঘটেছে, সামনে আমাদের সাথে তো ঘটতে পারে। জীবনে জানি এমন কাম না করে না, এক গ্রামের ভিতর 2টা মাইয়া করে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পোস্টমর্টম হলে আমরা প্রকৃত বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো। অপরাধী যেই হোক, যদি এর ভিতরে কোনো অন্য কোনো ঘটনা থাকে, যদি এটা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। বৃহস্পতিবার সদর হাসপাতাল থেকে পুলিশ নিহত সুমাইয়ার বাবাকে থানায় প্রায় 21 ঘন্টা আটক রাখার পর শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেয়। পরে তিনি রানা শিকদারকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের জন্য গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এদিকে অধিকতর পরীক্ষার জন্য নিহতদের আলামত ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা ময়নাতদন্ত সম্পন্ন করে তাদের কিছু ভিসেরা, যেমন পাকস্থলী, লিভার এবং কিডনি, এগুলো রাসায়নিক পরীক্ষার জন্য মহাখালীতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সদর উপজেলার মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 শিক্ষার্থী সুমাইয়া ও হ্যাপিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় 4 যুবক। অল্প কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় 2 শিক্ষার্থী। সময় সংবাদ, মাদারীপুর। ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেকে গ্রেপ্তার হলেও বিভিন্ন সময়ে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছে। পরে একই রকম বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সর্বশেষ ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার অভিযোগে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান এবং মাসুম রানা এর আগেও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিল। এদিকে মহানগর পিপি বলছেন, জামিন দেওয়াটা আদালতের এখতিয়ার, এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি নেই। রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমেল। ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের কালচি থেকে প্রথমে মাসুম রানাকে এবং রাতে উত্তরা থেকে সাদ আল নাহিয়ানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এরা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও দাবি পুলিশের। নিলয় হত্যার পরপরই আনসার আল ইসলাম নামে একটি সংগঠন দায় স্বীকার করে। পুলিশ কর্মকর্তারা জানান, মামলার তদন্ত করতে গিয়ে আনসার আল ইসলামের ওই বার্তা সহ কয়েকটি বিষয় মাথায় রেখেছিলেন তারা। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। ওরা দুইজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসিফ মহিউদ্দিনের মামলায় তারা গ্রেপ্তার ছিল। তারা জামিনে বের হয়ে আসার পরে পুলিশ তাদের পূর্বাপর গতিবিধির অনুসরণ করে আসছিল। ঠিক তারই ধারাবাহিকতায় এই নীলাদ্রির হত্যা মামলার সাসপেক্ট হিসাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে মহানগর পিপি বলছেন, কোনো মামলায় জামিন দেওয়াটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তবে স্পর্শকাতর মামলায় জামিন দেওয়াটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। চার্জশিটভুক্ত আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কোনো গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্নও ছিল এই আইন কর্মকর্তার কাছে। এই ক্ষেত্রে শুধু প্রসিকিউশনকে দায়ী করলে হবে না, প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু জোরালো আপত্তি দেওয়া হয় মামলায়। তারপরেও এটা অনেক সময় দেখা যায় যে সেটা আদালত বিবেচনায় নেয়, কোনটা জামিন দিবে কোনটা দিবে না।
তো এখানে প্রসিকিউশন এবং আদালতের বিচারক তাদের উভয়ের এখানে দায়িত্ব আছে। বিচারকেরও সেটা বোঝা উচিত নয় যে এটা জামিন দেওয়া যাবে না, এই ধরনের আসলে সমন্বয়। এভাবে যদি উভয় পক্ষই যদি সজাগ থাকে বা তারা যদি দৃঢ় থাকে যে না জামিন দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে তো জামিন পাবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সবসময় ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করেন, কিন্তু সময় মতো সাক্ষী না আসা, তদন্ত সঠিকভাবে না হওয়া সহ বিভিন্ন কারণে অনেক সময় চার্জশিটভুক্ত আসামিরা জামিন পেয়ে যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সাদ আল নাহিয়ান ও মাসুম রানাকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এরপর খুনের রহস্য উদ্ঘাটনে ও জড়িতদের খুঁজে বের করতে গ্রেফতার 2 জনকে প্রত্যেককে 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। সাদ আল নাহিয়ানকে গতকাল রাতে উত্তরা থেকে এবং মাসুম রানাকে মিরপুরের কালশী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্লগার নিলয় সহ সব ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক শোক সমাবেশে এ দাবি জানানো হয়। বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক ডক্টর অজয় রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এ সময় ব্লগার হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান ডক্টর অজয় রায়। সমাবেশে ব্লগারদের রক্ষা ও মুক্তচিন্তার চর্চা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য মুক্তচিন্তা আন্দোলন নামে একটি ফোরাম গঠনের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার। সমাবেশ শেষে মোমবাতি জ্বালিয়ে মুক্তচিন্তা চর্চায় সব বাধা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সাবেক আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, নির্বাচন নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ দেয়া এখতিয়ার বহির্ভূত। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আফজাল হোসেনের রিপোর্ট। নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এই দাবিতে বিগত 10ম জাতীয় নির্বাচন বর্জন করে দলটি। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হতে পারে তা নিয়ে 2টি রূপরেখা দিয়েছেন হাইকোর্ট। বর্তমান সংসদের 153 সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পূর্ণাঙ্গ রায়ে উঠে আসে এসব পর্যবেক্ষণ। এতে বলা হয়, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটের আনুপাতিক হারে 50 সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা যেতে পারে, যে মন্ত্রিসভার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী। তবে যেসব দলের সংসদে প্রতিনিধি নেই তাদের কাছ থেকেও 5 জন মন্ত্রী নেওয়ার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সাবেক আইনমন্ত্রী মনে করেন, হাইকোর্টের এই পর্যবেক্ষণ সংবিধানের সাথে সাংঘর্ষিক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং তা বর্তমান সরকারের অধীনেই। সংবিধানের বাইরে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্র পরিচালনার জন্য এটা সংবিধানের যে মূল কাঠামো তার সাথে সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এই পরামর্শ অনুযায়ী যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আদালত গেলে পরে এটা টিকবে না। আরেক আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মত, আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা রাজনৈতিক বিষয়, যা রাজনৈতিকভাবে সমাধান সম্ভব। এক্ষেত্রে হাইকোর্টের হস্তক্ষেপ কাম্য নয়। সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে আদালত যে 2টা ফর্মুলা দিয়েছেন, এটা কোনো প্রয়োজন ছিল না। এবং এইটা ফর্মুলাটা কি হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক অঙ্গনের ব্যাপার। এটা রাজনীতিবিদরা ঠিক করবেন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। এটা আদালতের কোনো বিচার্য বিষয় হতেই পারে না। এছাড়া অপর আরেক পর্যবেক্ষণে বলা হয়, ক্ষমতার ভাগাভাগি করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল প্রথম 4 বছর এবং বিরোধী দল পরের 1 বছর ক্ষমতায় থাকবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু রূপরেখা হাইকোর্টের কোনো নির্দেশ নয়, সেহেতু পর্যবেক্ষণ দুটি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। দীর্ঘ 54 বছরের অচলাবস্থা কাটিয়ে কিউবায় চালু হলো মার্কিন দূতাবাস। হাভানার আকাশে উড়ল যুক্তরাষ্ট্রের পতাকা। নগরবাসীর যানজট ভোগান্তি কমাতে আসছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার মেট্রো 6 এর উড়াল পথের বেশ কিছু জরিপ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে ইউটিলিটি সার্ভের কাজ।
2019 সালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার পথে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেখ জায়েদের রিপোর্ট। যানজট নিরসনে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে 2012 সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো 6 প্রকল্পটি, আর সংসদে পাশ হয় চলতি বছরের জানুয়ারিতে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হবে 2020 সালে। তবে 2019-এ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রো রেল। এরই মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সহ শেষ হয়েছে বেশ কিছু জরিপ কাজ, আর এখন নির্দিষ্ট দূরত্বে মাটি খুঁড়ে পরীক্ষা করা হচ্ছে লাইনের নকশা বরাবর কোনো সেবা সংস্থার লাইন গেছে কিনা। সার্ভে কাজ করা হচ্ছে, যখন আমরা পাইল কাজ শুরু করব সেই সময় এই রোড ডিভাইডার বরাবর যে দিক দিয়ে মেট্রো রেলের কাজটা শুরু হবে এখানে কি কি লাইন আছে যাতে আমরা পাইল করতে গেলে কোনো প্রবলেম না হয়। লাইনগুলো হয়তো যদি কখনো কথা সরানো লাগে, শিফট করা লাগে, তাহলে সেটা করতে হবে আর কি। সড়ক বিভাজনের উপর নির্মাণ করা হবে উড়াল রেলপথ। উভয় দিকে ঘন্টায় যাতায়াত করতে পারবেন 60,000 যাত্রী। রাজধানীর উত্তরা থেকে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 37 মিনিট। 8 ধরনের জরিপ কাজ চলছে। লাস্টে যেটা ইউটিলিটি সার্ভে, ওটা ইউটিলিটি সার্ভের জন্য আমাদের একটা কমিটি আছে, যারা স্টেক হোল্ডার যারা আছে, যে ওয়াসা, তারপরে টিসিসি বা রাজুক, এদের এই মেম্বার আছে ওইখানে। এখন এই ইউটিলিটি ফাইন্ড আউটের কাজ চলছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে আর কি। মানে শেষ হওয়ার পরে কিভাবে শিফট করবে না করবে কমিটি সিদ্ধান্ত নেবে। সমস্ত কন্ট্রাক্ট প্যাকেজগুলি একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড, এবং এইগুলিকে আমরা ইন্টারফেজিংটা খুব কেয়ারফুলি খেয়াল রেখে আগাচ্ছি, যাতে করে এমন না ঘটে যে কোচগুলি চলে আসলো, আমরা রাখার জায়গা না থাকার কারণে রিসিভ করতে পারছি না। এদিকে নির্ধারিত বাজেটে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে হলে মাঠ পর্যায়ে বাস্তব ভিত্তিক কাজ এগিয়ে নিতে হবে বলে মত এই যোগাযোগ বিশেষজ্ঞের। আমাদের প্ল্যান অনুযায়ী বাস্তব ভিত্তিক যাতে এটা কাজ এগিয়ে যায়, এটার দিকে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই নজর দিতে হবে। আপনার একদিন পিছিয়ে যাওয়া কোটি টাকার মামলা, অর্থাৎ কোটি টাকা পিছিয়ে যাওয়া। প্রকল্প ব্যয়ের 22,000 কোটি টাকার মধ্যে 16,595 কোটি টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছে জাইকা, আর বাকি 5,390 কোটি টাকার যোগান দেবে সরকার। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে থাকা ভোলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে ভোলা, লক্ষ্মীপুর ফেরিঘাট, ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী। এ সময় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজার হাজার এলাকাবাসী ফেরিঘাটে অবস্থান নেন। সেখানে এক সমাবেশে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুই মন্ত্রী। এ সময় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে এই নদী ভাঙা বন্ধ করা, বরিশালের সাথে আমরা আরেকটি ব্রিজ করে আমরা বরিশালের সাথে সংযুক্ত করে ভোলার আইসোলেটেড বিচ্ছিন্ন দ্বীপ থাকবে না, এটা মূল ভূখণ্ডের সাথে আমরা একত্রিত করার অনেক পরিকল্পনা। কয়েক টন ওজনের ব্যাগ আমরা এখানে ফেলবো, যাতে আমাদের এই ভাঙন রোধ আমরা করতে পারি। সাময়িকভাবে আমার ওই বর্ষাটা আমি কোনো মতে ভাঙন রোধ করি, এবং আমরা পার্মানেন্ট ভাঙন রোধের বন্দোবস্ত আমরা আগামী মৌসুম থেকে আমরা ইনশাআল্লাহ করব। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার করার সংস্কৃতি চালু করেছে বর্তমান সরকার। যারা নাশকতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা। দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু যাদেরকে বিভিন্ন বাহিনীর প্রধান করেছিলেন, সেনাবাহিনীর প্রধান, বিডিআর প্রধান, পুলিশ প্রধান, সমস্ত বাহিনীর প্রধানরা কুকুরের মতো লেজ গুটিয়ে এই সেই মোস্তাক মন্ত্রিসভার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আমাদের 4 জন জাতীয় নেতা ছাড়া তাদের সময় সঠিক বিচার কেউ পায় নাই। মিথ্যা তদন্ত হয়েছে, ফরমাইশি তদন্ত হয়েছে, ফরমাইশি বিচার হয়েছে। দীর্ঘদিন পর আমরা 71-এর ঘাতকদের বিচার করছি, বিচারহীনতা থেকে বেরিয়ে আসার জন্য। আপনারা যেমনি ভাবে বিশ্বজিৎ হত্যার ঘটনা যেভাবে ফলাও করে প্রকাশ করেন, বা যে সমস্ত যেভাবে বলেন আমরা যে বিচার করেছি 8 জনের ফাঁসি হয়েছে, সেই কথাটাও ফলাও করে বলেন। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জোবায়ের হত্যার ঘটনার বিচার করি নাই। আজকেও ছাত্রলীগে বলেন বা যুবলীগ বলেন বা আমাদের দলের মধ্যে যদি ঘটনা
অন্তর্কলহে যে সমস্ত প্রত্যেকটা ঘটনার বিচার তদন্ত হচ্ছে। এই যে আজকে শিশু হত্যা, নারী নির্যাতন, নারী ধর্ষণ, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে। দু এক জায়গায় আপনারা বলতে পারেন পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের ভুল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, অর্থের যোগানদাতা বা পরিকল্পনাকারী, প্রত্যেকের সাজা হবে। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার করার সংস্কৃতি চালু করছি। এই ব্লগার হত্যাকাণ্ডের পটভূমি বিএনপি জামাতেই রচনা করেছে এবং যারা হত্যা করছে সেগুলো জামাত ইসলামীর সাথে সম্পর্কিত বিভিন্ন উপদল কিনা সেটি পুলিশ বাহিনীকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, গোয়েন্দা বাহিনীকে খুঁজে বের করার জন্য অনুরোধ জানাই এবং যারা তাদেরকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিলেটের মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আঙ্গুর মিয়ার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আঙ্গুর মিয়াকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বুধবার দুপুরে মদনমোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আলকাস মিয়া বাদী হয়ে প্রণজিৎ দাসকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটে সরকারি শিশু পরিবার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। গত 5 বছরে প্রায় 30,000, 36,000, আর এই মেয়াদে আমরা টোটাল 50,000 বাড়াবো। ওভারঅল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ভালোই আছে। ডিসপাইট দি খুন খারাপ, ইট ইজ গুড। তারা সব 50,000, 30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% বেতন কেন দেবে না? নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না রাজুক পূর্বাচল সিটির কাজ। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রকল্পে জমি দেয়া স্থানীয়রা, পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্লট মালিকরা। এদিকে আইনি জটিলতা পেরিয়ে এবার অবকাঠামোগত বিভিন্ন জটিলতার অজুহাত দেখিয়ে রাজুক বলছে 2019 সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে পুরো প্রক্রিয়া। রাশেদ লিমনের রিপোর্ট। অপলক এই দৃষ্টি হাতে বেড়াচ্ছে স্মৃতি। যেখানে কেটেছে তাহার আলীর শৈশব যৌবন, সেখানে আজ মহাসড়ক। বৃহত্তর স্বার্থে নিজেদের পূর্বপুরুষের বসতবাড়ি হারালেও আপত্তি ছিল না তার। বিনিময়ে যে জমিটুকু পাওয়ার কথা ছিল, এত বছরেও তাহার আলী জানে না কোন জমিটুকু তার। পাইছি যে খালি চুরি জানি, পাইছি কি যে পাইছি এটা জানি না, পর্যন্ত কইতাম না। এই যে খালি 10 নম্বরের ফলট পাইছি এইখানে খালি জানি, আনালে আর কইতাম না। পূর্বাচলের এই প্রকল্পে স্থানীয় যারা জমি হারিয়েছে প্রকল্পের ধীরগতির কারণে অনেকেই এখনো বুঝে পাননি তাদের প্লট। আর যারা প্লট কিনেছেন তারাও জানেন না কবে শেষ হবে প্রকল্পের কাজ। কাজকর্ম উপসরের শেষ না পর্যন্ত প্লট বুঝে পাওয়া যেত না। এখনো তো এটা বুঝাই দেয়, এটা মানে ক্ষণিকের জন্য আর কি। আগলা ছোট সারে গড় করে আর তো থাম লাগে। এখন পূর্বাচলের বাহিরে আর কি, পূর্বাচলের বাহিরে ভাড়া থাকি আর কি, ঠিক আছে। রাজধানীর আবাসন সমস্যার সমাধানে 1995 সালে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের কিছু অংশ নিয়ে শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ। প্রাথমিক অবস্থায় 2010 সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও আটকে যায় আইনি জটিলতায়। আদালতের রায়ের পর আবারও শুরু হয় এর কাজ। এবারে সময়সীমা বেঁধে দেওয়া হয় 2016। তবে নানা জটিলতার কথা বলে রাজুক বলছে পুরো কাজ করতে সময় লাগবে আরো অন্তত 4 বছর। 390 কিলোমিটার রোড, এই প্রতিটা রোড দিয়ে কিন্তু আপনাকে পানির লাইন নিতে হবে, প্রতিটা রোড দিয়ে আপনাকে সুয়ারেজ লাইন নিতে হবে। 1 ইঞ্চিও কম হবে না, সেই পরিমাণ আপনার ভলিউম আছে ওয়ার্ক এটা। আর এটা কমন ওয়ার্ক না, সদরতে হবে না এটা বলে আমি আশা করি যে 19-এর শেষে আমরা। এরই মধ্যে প্রায় 12,000 প্লট হস্তান্তর প্রক্রিয়া শেষ বলেও জানান রাজুক চেয়ারম্যান। বরাদ্দ প্রক্রিয়া শেষ হলেও হস্তান্তর প্রক্রিয়া নিয়ে জটিলতা না কাটায় একদিকে উদ্বেগদের মধ্যে দিন কাটাচ্ছে এই প্রকল্পের অধিকাংশ প্লটের মালিক, অন্যদিকে যাদের বাপদাদার ভিটের উপর গড়ে উঠেছে পুরো প্রকল্প, সবকিছু থেকেও তাদের অধিকাংশই এখন ভূমিহীন। আর তাই অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি এসব মানুষের।
রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশ শিশু একাডেমির জমি উচ্চ আদালতের কাছে হস্তান্তর না করার দাবিতে মানববন্ধন করেছেন শিশু একাডেমিতে অধ্যয়নরত শিশু শিল্পীদের অভিভাবকরা। বিকেলে শিশু একাডেমির সামনে মানববন্ধনে অভিভাবকদের সঙ্গে শিশু শিল্পীরাও অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, শিশু একাডেমিতে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, অভিনয়, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রায় 4000 শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই একাডেমির জায়গা উচ্চ আদালতে হস্তান্তর করা হলে একাডেমি বন্ধ হয়ে কোমলমতি শিশুরা মেধা বিকাশ থেকে বঞ্চিত হবে। দীর্ঘ 54 বছরের অচলাবস্থা কাটিয়ে কিউবার রাজধানী হাভানায় পুনরায় চালু হলো যুক্তরাষ্ট্রের দূতাবাস। হাভানার আকাশে উড়ল মার্কিন পতাকা। দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলিয়ে হাভানায় শুক্রবার দূতাবাস উদ্বোধন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কয়েকজন মার্কিন আইন প্রণেতা। দীর্ঘ 70 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম কিউবা সফর। এর মাধ্যমে অর্ধ শতাব্দী ধরে চলে আসা স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে সম্পর্কোন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা দুদেশের নাগরিকদের। এর আগে জুলাই মাসে ওয়াশিংটনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কিউবা দূতাবাস। এবার জমকালো সংবর্ধনা দেয়া হলো টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটসম্যান সৌম্য সরকারকে। সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ে অবদান রাখায় স্থানীয় সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বকাপের টানা 3 সিরিজ খেলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা ছুটিতে আছেন। এই সুযোগে পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটাতে সাতক্ষীরা গেছেন জেলার 2 কৃতি সন্তান সৌম্য ও মুস্তাফিজ। এতে জেলার মানুষজনেরও আনন্দের যেন শেষ নেই। তাই বিশ্ব রেকর্ড গড়া মুস্তাফিজকে ও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করা সৌম্যকে জমকালো সংবর্ধনা দিল এলাকাবাসী। এ সময় সৌম্য ও মুস্তাফিজকে এক নজর কাছ থেকে দেখার জন্য সেখানে হাজির হন হাজারো মানুষ। 2 ক্রিকেটারের হাতে ক্রেস্ট ও জার্সি তুলে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক। এই অনুষ্ঠানে সুন্দরবন ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্টা সহ সৌম্যের বাবা কিশোর মোহন সরকার ও মুস্তাফিজের স্থানীয় কোচ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার নিয়ে ভিন্ন ভিন্ন মত স্বজন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের। কিছু ক্লু মিললেও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। মাদারীপুরের 2 শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যার প্রায় 24 ঘন্টা পর মামলা। জিজ্ঞাসাবাদের নামে নিহত একজনের বাবাকে আটক। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। নির্বাচনকালীন সরকারের রূপরেখার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও এখতিয়ার বহির্ভূত মন্তব্য আইনজ্ঞদের। এবং যানজট ভোগান্তি কমাতে 2019 সালে রাজধানীতে চালু হবে মেট্রো রেল। প্রকল্প বাস্তবায়নে দ্রুত কাজ করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।